করে নিচ্ছি মিঠুন ঘোষ, যার বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। রায়গঞ্জের কাছের মানুষ রায়গঞ্জের উন্নয়নের রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয় এবার আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনবার জন্য অনুরোধ করছি। 22 নম্বর ওয়ার্ডের তপন দাস মহাশয় নেতৃত্বে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। মঞ্চে উপস্থিত রয়েছে প্রাক্তন চেয়ারম্যান তথা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বর্তমান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সম্মানীয় সন্দীপ বিশ্বাস মহাশয়, রয়েছেন রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের যোগ্য সম্মানীয় সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী, রয়েছেন আপনাদের 22 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর তথা কোঅর্ডিনেটর সম্মানীয় তপন দাস মহাশয়, রয়েছেন আইটি সেলের রাজ্যের জেনারেল সেক্রেটারি অভিষেক কুন্ডু মহাশয়, আর বরিষ্ঠ নেতৃত্ববৃন্দ যারা রয়েছেন, আপনারা এলাকা নিবাসী রয়েছেন, আপনাদের সকলকে হৃদয়ের অন্তরস্থল থেকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। দেখুন, কিছুদিন আগে আমি আপনাদেরকে আমার 4.5 বছরের কার্যকালের রিপোর্ট কার্ড একটা বই বানিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলাম, আর তারপর লিফলেট বানিয়েও আপনাদের কাছে পাঠানো হয়েছে। মিঠুন তখন কাকু বাড়ি বাড়ি ওই লিফলেটটা দিয়েছে। সেখানে আপনারা দেখবেন এই 4.5 বছরের মধ্যে আমার বিধানসভায় অভূতপূর্ব কাজ হয়েছে, 550 কোটি টাকার উপরে কাজ হয়েছে। আমার বিধানসভা 5টি অঞ্চল তথা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি শহর জুড়ে। আমার বিধানসভা কমলাবাড়ি 1, কমলাবাড়ি 2, গৌরী, মালাইগুড়া, বাহিন, এটা হচ্ছে 5টি অঞ্চল। আর রায়গঞ্জ সদর শহর, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি। আমি কোন অঞ্চলে কত টাকার কাজ হয়েছে, কোন অঞ্চলে কোন রাস্তা কোন বাড়ির থেকে কার বাড়ি পর্যন্ত হয়েছে, তার খতিয়ান, তার ব্যাখ্যা ওই বইয়ের মধ্যে দেওয়া আছে। স্বাস্থ্য ক্ষেত্রে কত টাকার কাজ করেছি, শিক্ষা ক্ষেত্রে কত টাকার কাজ করেছি, ক্রীড়া জগতের জন্য কত টাকার কাজ করেছি, সব কিছুর ব্যাখ্যা ডিটেল আপনারা ওই বইটার মধ্যে পাবেন। আমি 3.5 বছরের যখন কার্যকাল হয়েছিল তখনও একটা বই পাবলিশ করেছিলাম, এবার 4.5 বছরে যেটা হয়েছে তখনও পাবলিশ করেছি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও উনার 15টা গৌরব উজ্জ্বল কার্যকালের রিপোর্ট উনিও পথের উন্নয়নের পাঁচালী দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা ইতিমধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন বাড়ি বাড়ি গিয়ে একটা চিঠি বৈঠক করে ওই উন্নয়নের পাঁচালীর বই দিয়েছে। আমিও উন্নয়নের সংলাপে আপনাদের ওয়ার্ডে এসেছিলাম, আমিও বলেছিলাম আমাদের সরকারের কি কি উপলব্ধি রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নের ঘটনা বলে দিয়েছে। 100টা প্রকল্প দিয়েছে। জন্ম হলে শিশু সাথী, মৃত্যু হলে সমবতী, আর তার মাঝখানে 98টা প্রকল্প। এই যদি 100টা প্রকল্প সম্বন্ধে বলতে যাই অনেক সময় লাগবে, শর্টকাটে বুঝাচ্ছি আপনাদেরকে। ভাবলেন বাড়িতে 2টো ভাই আছে, তাদের 2 অল্টারমিনি আছে, মা বাবা আছে, তাহলে একটা বাড়িতে 6 জন সদস্য, 3 জন পুরুষ, 3 জন মহিলা। 3 জন মহিলারা কি পাচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার। কত করে পাচ্ছেন? 1500 করে। 3 × 4500। আর 2 জন ভাই যুব সাথী পাচ্ছে কত করে? 1500 3000, 7500। আর বাবা সিনিয়র সিটিজেন, উনি বৃদ্ধ ভাতা পাচ্ছেন 1500 টাকা।
তাহলে 9,000 টাকা, আর মাথা পিছু 5 কেজি করে রাশন, তার মানে 30 কেজি রাশন। বছর গেলে কত? 1,08,000 টাকা। 5 বছর কত? 5,40,000 টাকা, 18 কুইন্টাল রাশন। আর তার সাথে সাথে শিশু সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, স্বাস্থ্য সাথী, তপশিলি বন্ধু, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, এবং আরো প্রকল্প আছে যেগুলো বাড়তি আপনারা সুবিধা পাচ্ছেন। তাহলে আপনারা 5,40,000, 18 কুইন্টাল রাশন আর এই বাড়তি প্রকল্পের সুবিধা নিয়ে আপনারা একটা নিশ্চয়তা পাচ্ছেন সরকারের কাছে থেকে। আর আপনারা এখানে যারা আমার মায়েরা, দিদিরা, দাদারা যারা বসে আছেন, আপনারা সকলে সরকারকে ট্যাক্স দেন। আপনারা ট্যাক্স দেন, আপনাদের ট্যাক্সের টাকায় সরকার চলে, সরকারি প্রকল্প চলে, আর সরকারি কর্মচারীরা বেতন পান। কেউ মনে করবেন না আমি তো গরিব আছি, আমি কি করে ট্যাক্স দিই। আপনারা গরিব থেকে গরিব মানুষ দেয়, কি করে দেয়? আপনারা যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তেল, ডাল, চিনি, সাবান, খাতা, পেন্সিল, জামা কাপড় যেটা কিনছেন, সবগুলোর মধ্যে ট্যাক্স আছে। দোকানদার ট্যাক্স কেটে নিয়ে আপনাদেরকে ওই জিনিস দেয়, সামগ্রী দেয়। আর দোকানদারকে ট্যাক্স জমা করতে হয় সরকারকে। তাহলে সরকার দুটো আছে, একটা রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, একটা কেন্দ্র সরকার, বিজেপির সরকার, মোদীর সরকার। আর ট্যাক্সও 3 রকমের আছে, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ আর জিএসটি। প্রথম দুটো ট্যাক্স 100% কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার, মোদীর সরকার তুলে নিয়ে যায়। আর যেটা জিএসটি আছে সেটা 50-50 হয়, 50 কেন্দ্র পায়, 50 রাজ্য পায়। যদি ফেডারেল স্ট্রাকচারে আমরা ওই ট্যাক্সের রেশিও ক্যালকুলেশন করি, তাহলে 83% ট্যাক্স কেন্দ্র সরকার নিচ্ছে, আর 17% ট্যাক্স রাজ্য সরকার পাচ্ছে। আর যারা 17% ট্যাক্স পাচ্ছে তারা আপনাদের কি দিচ্ছেন? আপনাদের 5,40,000 আর 18 কুইন্টাল রাশন, এতগুলা প্রকল্পের সুবিধা নিশ্চয়তা প্রদান করছে। আর যারা 83% ট্যাক্স তুলছেন তারা কি দিচ্ছেন? আপনারা বলেন তো পশ্চিমবঙ্গের জনগণকে, কিংবা আপনারা তো পশ্চিমবঙ্গের জনগণ, আপনাদেরকে কেন্দ্র সরকার একটা কোনো প্রকল্প দিয়েছে যেটাতে আপনারা সরাসরি উপকৃত হচ্ছে? কেউ যদি বলতে পারেন তাহলে হাত তুলবেন যে কেন্দ্র সরকারের থেকে আমরা এই প্রকল্পটা পাচ্ছি। আমি কৃষ্ণ কল্যাণে চ্যালেঞ্জ করলাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, কেন্দ্র সরকার একটা প্রকল্প দেয় না যেটাতে আপনারা সরাসরি উপকৃত হন। কেউ যদি আমাকে ভুল প্রমাণ করতে পারে তাহলে আমি কৃষ্ণ কল্যাণী কথা দিলাম, তাকে প্রমাণ করে চলে যাব। আর এখানে ভোটের আপিলও করবো না, আবেদনও করব। যদি বলতে পারেন কেন্দ্র সরকার একটা প্রকল্প দিচ্ছে, বলতে পারবেন না, দিলে তো বলবেন দিচ্ছেই না। তাহলে 83% ট্যাক্সের করছে কি? টোটালটাই হজম করছে। তো এদের মতো দুর্নীতিবাজ সরকার তাহলে কে? বিজেপির সরকার দুর্নীতিবাজ সরকার, প্রমাণ করলাম। এবার দেখুন, এরা হিন্দুত্ব নিয়ে ভোটে যখন বাংলা বাজে উড়ে গিয়ে জোরে আসে আর হিন্দুত্ব কার্ড খেলে। কিছু RSS এর মার্কা মারা লোক আসবে, আপনাদের উঠোনে পিড়িতে বসবে, আর তখন বলবে হিন্দুত্ব खतरा में है, হিন্দুত্ব को बचाना पड़ेगा। एक्चुअली खतरा হিন্দুত্ব নাই, হিন্দুরা নাই, খতরা বিজেপির আছে। সেই জন্য আপনাদেরকে এই হিন্দুত্ব সুরসুরি দেয়। আচ্ছা বলুন তো, এরা হিন্দুত্ব হিন্দুত্ব করে পশ্চিমবঙ্গে একটা হিন্দু মন্দিরের নির্মাণ করেছে নাকি? নাম বলুন। আমার মাইকে যতদূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, কেউ যদি প্রমাণ করতে পারেন বিজেপির সরকার পশ্চিমবঙ্গে একটা হিন্দু মন্দিরের নির্মাণ করেছে, আমি কৃষ্ণ কল্যাণী কথা দিলাম, তাকে মঞ্চ থেকে প্রমাণ করে বেরিয়ে গলা লেগে চলে যাব আর একটা ভোট আপিল করবো। এরা যেমন কোন প্রকল্প দেয়নি, তেমন কোন হিন্দু ধর্মের মন্দিরও নির্মাণ করেনি। আমাদের সরকার করেছে, মামাটি মানুষের সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। যান দীঘাতে যান, 250 কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম করে দিয়েছে।
আপনারা তারাপীঠে যান, মন্দির সংস্কার করে ভব্য মন্দির তৈরি করে দিয়েছেন। আপনারা দক্ষিণেশ্বরে যান, কালীঘাটে যান, স্কাইওয়াক করে দিয়েছেন। আর কিছুদিন আগে শিলিগুড়িতে মহাকালের মন্দিরের নির্মাণ করেছেন। আর আপনারা মায়াপুরে যান, সরকারি জমি দিয়ে এশিয়ার সর্ববৃহৎ রাধা গোবিন্দের মন্দির হচ্ছে। আমরা তো ধর্ম নিয়ে ঢোল পিটাই না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালী দিয়ে নিজের কর্মকাণ্ডের কথা বলেছেন। আমিও আমার রিপোর্ট কার্ড বই বানিয়ে আপনাদেরকে দিয়ে আমার কর্মকাণ্ড আপনাদেরকে বলেছি। আমি দায়িত্ব নিয়ে বললাম কৃষ্ণকল্যাণ নিয়ে 2021 থেকে যদি 100টা মন্দির নির্মাণ হয়, আমার বিধানসভাতে 100টার মধ্যে কৃষ্ণকল্যাণের অবদান আছে। আমি ঢোল পিটাইনি। আচ্ছা, আপনারা বলুন তো, আমাদের পশ্চিমবাংলায় দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, ছট পুজো হয়, জগদ্ধাত্রী পূজা হয়, বাসন্তী পূজা হয়, অনেক উৎসব হয়। একটা পূজা কমিটিকে বিজেপির সরকার আর্থিকভাবে অনুদান দেয়? একটা পূজা কমিটিকে বিজেপির সরকার আর্থিকভাবে কোনো অনুদান দেয়? কেউ হাত তুলুন, জানা থাকলে। কেউ যদি পেয়ে থাকেন হাত তুলুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেমন একটা প্রকল্প দেয়নি, যেমন একটা মন্দির তৈরি করেনি, তেমনি একটা কমিটি, পুজো কমিটিকে কোনো অনুদান দেয়নি। আমাদের সরকার দিয়েছে, মারাঠি মানুষের সরকার দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে। প্রত্যেকটা দুর্গা পূজা কমিটিকে 1,10,000 টাকা দিয়েছে। আর যে পূজা কমিটি কাগজ এর কমিতে যারা পাননি, সেই সব পূজা 24টা পূজা কমিটিকে কৃষ্ণ কল্যাণী ওর পূজা মণ্ডপে গিয়ে 50,000 টাকা দিয়ে আমি তাদেরকে প্রদান করেছি। আজকে আপনারা বলুন, আগে দুর্গাপূজা কি হতো? ষষ্ঠীতে মায়ের আগমন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পূজা সমাপন। এখন কি হয়? দুর্গাপূজা মহালয়াতে উদ্বোধন হচ্ছে, আর বিজয়ের দশমীর বেশ কিছুদিন পর একটা সুসজ্জিত কার্নিভাল করে তারপর দুর্গাপূজার সমাপন হচ্ছে। 20, 22, 25 দিন অব্দি দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব খুব আনন্দ সহকারে পালন হচ্ছে। আর আপনারা আনন্দ করছেন। আর আনন্দ করলে পরে আপনাদেরকে একটু খরচা করতে হচ্ছে, কেন যে ঠেলাওয়ালা যে দোকান লাগিয়েছে ওখানে গিয়ে কিছু না কিছু কিনছে। আর তাহলে আপনারা চিন্তা করুন, ওই দোকানদার কিংবা ঠেলাওয়ালা আগে 3 থেকে 4 দিনে ব্যবসা করার সুযোগ পেত, এখন 20 থেকে 22, 25 দিন অব্দি সুযোগ পাচ্ছে। দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দূরদর্শিতা। আপনাদেরও টাকা যাতে সমাজের মূল স্রোতে আসে আর সবাই যাতে উপকৃত হয়, তার এই চিন্তাধারাটা রয়েছে। এদের মুখে, বিজেপির মুখে হিন্দুত্বের কথা শোভা যায় না। আমরা গরুকে গোমাতা বলি, আর শাস্ত্রে লেখা আছে গো রক্ষণ। আর এরা 2014 যখন ক্ষমতা আসেনি, গো মাংস রপ্তানিতে, মানে গো মাংস বিদেশে রপ্তানিতে, এক্সপোর্টে ভারত 9 নম্বরে ছিল। আর আজকের দিনে আমার যুবকেরা ওয়েবসাইট চেক করে নেবা, গো মাংস রপ্তানিতে, বিদেশে রপ্তানিতে ভারত 1 নম্বরে আছে। তাহলে গো মাংস রপ্তানিকে, মানে গো হত্যাকে এনারা বাড়াওয়া দিচ্ছে। আর সেই গো মাংসের ব্যবসায়ীদের কাছে ইনারা ইলেকট্রাল বন্ডে 250 কোটি টাকা চাঁদা নিয়েছে। এদের কাছ থেকে হিন্দুত্ব শিখবেন? এদের RSS এর কিছু লোকজন এসে আপনাদেরকে হিন্দুত্ব শিখাবে না? আপনারা বীর সন্ন্যাসীর স্বামী বিবেকানন্দর যেটা কথা আছে সেটা শুনবেন, যে নিজের ধর্মকে ভালোবাসো আর অন্যের ধর্মকে সম্মান করো। স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমি ধন্য, আমি গর্বিত যে ভারতের পবিত্র ভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, যেখানে প্রত্যেকটা জাতিকে ভারতবর্ষ আপন করে নিয়েছে। আজকে আপনারা সত্যি কথা বলুন তো, এখানে অনেক মহিলারা বসে আছে, আপনারা অন্য নিজের কর্তাকে জিজ্ঞাসা করেন
যখন রোজা মাস চলে তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে, তখন কি উত্তরটা পান? রোজা মাস চলছে তো কেনা বেচা কম বন্ধ চলছে। আর এরা যদি একটা কমিউনিটিকে টার্গেট করে তাহলে তো 12 মাসে রোজা চলবে, 12 মাসে ব্যবসায় মধ্যে হবে। আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি কি হয়? আমরা কি পড়ে বড় হয়েছি? বড় একই বৃন্দের দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার মায়ের মনি, মুসলিম তার পা। আর এদের কাছে যারা বাংলার সংস্কৃতি বুঝে না, এদের দিল্লির নেতারা বাংলায় আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্যাল বলেন, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে বলেন উনি নাকি কমিউনিস্ট। ইনাদের RSS এর হারমাত্রা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেন। আর আমাদের যুবক ভাইরা বিজেপি পরিচালিত রাজ্যে কাজ করতে গেলে বাংলা ভাষায় কথা বলে তার উপরে অত্যাচার হয়, উৎপীড়ন হয়, তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়। তো আমি প্রমাণ করলাম এরা হিন্দু বিচারধারার দল না, এরা মুসলিমাই কিছু RSS আর হিন্দু বিচারধারার বিরোধের দল। আজকে হিন্দুদের জন্য কিছু না কিছু তো বলতো, এরা শুধু ভোটের সময় আসবে আর আপনাদেরকে শুধু ভোট নেওয়ার জন্য এই সব কথা বলবে। এরা যা বলে তার উল্টা করে। 2014 এরা কি বলেছিল? महंगाई हटाना पड़ेगा, মানে মূল্য বৃদ্ধি কমাতে হবে। আর দেখেন কত সুন্দর করে মূল্য বৃদ্ধি কমাইছে। তখন একটা গ্যাস সিলিন্ডারের দাম 412 টাকা, সেটা महंगाई কমাতে 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 এখন 1200 টাকা। তখন গ্যাসের ওজন ছিল 15 কেজি 400, এখন গ্যাসের ওজন হয়ে গেছে 10 কেজি। আপনারা দেখবেন 30 তারিখের পর দায়িত্ব নিয়ে বললাম যেদিকে দেশটা হচ্ছে 29 তারিখের পর আপনারা দেখবেন ওই গ্যাস সিলিন্ডারের দাম হয়ে গেছে 2000 টাকা। পেট্রোলের দাম দেখে নেবেন 150 টাকা পেরিয়ে যাবে। শুনে সত্যি মাথায় হাত পড়ছে যে দেশটা কোথায় যাচ্ছে। ইনারা ভাববেন রেল বিক্রি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে, LIC বিক্রি করে দিয়েছে, এরা এয়ারলাইন্স বিক্রি করে দিয়েছে। আগে ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল, এখন দেখাতে পারবেন কোথাও ইন্ডিয়ান এয়ারলাইন্স বিক্রি করে দিয়েছে টাকায়। আর আমাদেরকে ভার্চুয়ালি বড়দিন করে দিয়েছে এরা। দেখুন পহেলগাঁওয়ে যখন আতঙ্কবাদী হামলা হলো, 26 জন নিরীহ হিন্দুদের প্রাণের বিসর্জন হলো, পুরো ভারতবর্ষ উত্তপ্ত হলো। আর একজোট হয়ে একটাই আওয়াজ উঠল, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। আর আমাদের সেনারা প্রবল হামলা চালালো পাকিস্তানের উপরে। তখন মনে হচ্ছিল পিওকে পাক অকুপাই কাশ্মীর আমরা ফিরে পাবো। কিন্তু আমরা কি দেখলাম যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সিজফায়ার মানে যুদ্ধ বিরতির ঘোষণা করলেন। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ? ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ লেগেছে, আমাদের সাথে কোনো লেনাদেনা নাই। আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ঘোষণা করলেন? ভারতবর্ষ ইরান থেকে আর রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ? আবার 2 দিন পর আবার নতুন ফরমান জারি করলেন, 30 দিনের লাইসেন্স দিলাম, 30 দিন অবধি কিনতে পারবেন, তারপর আর কিনতে পারবেন না। আমাদের প্রধানমন্ত্রী কি চুপ? আজকে যদি আপনাকে যদি বলা হয় যে আপনি পাশের বাড়ির দোকান থেকে জিনিস কিনতে পারবেন না, একমাত্র ওই দূরের দোকান আছে সেখান থেকে কিনতে হবে, দরমলাই করতে পারবেন না, কোয়ালিটি যাচাই করতে পারবেন না, তাহলে আপনারা স্বাধীন হলেন না পরাধীন? স্বাধীন না পরাধীন? পরাধীন। তো এটা তো হচ্ছে এদের কার্যশৈলী। আচ্ছা এবার একটা বলুন তো, কেউ যদি আমাকে যদি লজিক্যালি কারণ বুঝাতে পারে, বিজেপিকে ভোট দেওয়ার 2টি কারণ। আচ্ছা বাদ দেন 2টি কারণ, বিজেপিকে ভোট দেওয়ার 8টা কারণ কেউ যদি লজিক্যালি বুঝাতে পারে, আমি কথা দিলাম এই মঞ্চ থেকে প্রমাণ করে তাকে সেলাম করে আমি চলে যাব, ভোট আবেদন করব না। যদি কেউ বলতে পারেন হাত উঠায়। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কেউ না কেউ বিজেপির সমর্থক যদি থাকেন এখানে আসবেন আর প্রমাণ করবেন যে একটা কারণ আছে ভাই বিজেপিকে ভোট দেওয়া। একটা কারণ, হাত তুলুন। কেউ যদি বলতে পারেন হাত তুলুন। আপনারা যখন ভাবে নেন ভোটের
ওই বুথে যাবেন, ইভিএমের পাশে পৌঁছাবেন, তো কিছু না কিছু তো চিন্তাধারা করে যাবেন যে এই কারণের জন্য আমরা অমুক দলকে ভোট করবো, এই কারণের জন্য আমরা করবো না। তো যারা ভেবে রাখছিলেন আমরা বিজেপিকে ভোট দিব, একটু কারণটা চিন্তা করে বলুন তো। একটা কারণ আছে, একটা কারণ। আমি 10 অব্দি গুনবো, তারপর সমাপ্তি করব। 1 2 3 4 বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ। 5 6 7 8 9 10 দেখছেন, একটা কারণ নেই। এই জলের মধ্যে, এই জলের বোতলের মধ্যে কি আছে? জল আছে। আপনারা বোতলটা খাবেন না জল খাবেন? আপনারা সুন্দর বোতল ধরে একটা জলের বোতল বেছে নিলেন, তো আপনারা বোতলটা বেছে নিলেন, কিন্তু আপনারা যাচাই করলেন ভিতরের জলটা কেমন আছে, বিশুদ্ধ আছে কিনা? জলটাই তো আপনার পিপাসা মিটাবে। আর যে জল খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, প্যাকিং যতই ভালো সেই জলটাকে বর্জন করবেন। তো বিজেপি হচ্ছে এমন একটা দল, উপরের প্যাকিংটা ভালো আছে আর ভিতরের জল যদি খান সত্যি বললাম অসুস্থ হয়ে যাবেন। একটা কারণ নেই বিজেপিকে ভোট দেওয়া। আর ওই জলের কোন প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টিভিটি থাকা উচিত, মানে গুণগত মান ভালো থাকা উচিত। আগে হোমিওপ্যাথিক ওষুধ একটা পুরিয়ার মধ্যে বিক্রি হতো, কাগজের পুরিয়ায়, তখন কদর ছিল না। কিন্তু যখন একটা সুন্দর প্যাকিং এ আসলো, লোকের আস্থা বাড়লো, গেল, লোক নেওয়া চালু করল। তো এদের হচ্ছে ওই প্যাকিংটাই সুন্দর। হোমিওপ্যাথিক ওষুধ তো তারা অনেক রোগ সারিয়ে দেয়, কিন্তু এদের প্রোডাক্ট কেউ যদি নেয় তাহলে রোগ ধরিয়ে দেবে। কিন্তু তাহলে বিজেপিকে বর্জন করা উচিত কি উচিত না? আমি প্রমাণ দিলাম, তাহলে জোরে বলুন, বর্জন করা উচিত কি উচিত না? বিজেপিকে ভোট দেওয়ার একটা কারণ খুঁজে পারলেন না। এবার বিজেপিকে বর্জন করা উচিত। যত জোরে জয় বাংলার আওয়াজ হবে আমি মনে করব যে আপনারা একজোট হয়ে গেছেন, বিজেপিকে বর্জন করে দিয়েছেন। সবাই উঠে দাঁড়াবেন, তো সবাইকে নিবেদন করছে উঠে দাঁড়াবেন। আর যদি পবিত্র বাংলাকে ভালোবাসেন, জোর গলায় বলবেন, গর্বের সহিত বলবেন জয় বাংলা। হাত উঠিয়ে বলবেন, কার হাত যদি না ওঠে আমি কিন্তু বলে দেব জয় বাংলা, জয় বাংলা। এইটুকু জয় বাংলা হলে 22 নম্বর ওয়ার্ড শুনবো না, আমি তো পুরো ভাইদেরকে শোনাবো। জোরে, আরো জোরে বলতে হবে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় বাংলা, জয় বাংলা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়।